আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ক্লাসে জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি উম্মে আয়মান। আজকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা অধ্যায় 9 আমাদের জীবনের প্রযুক্তি এই চ্যাপ্টার নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে। আমাদের জীবনের প্রযুক্তির তোমাদের যে পাঠ্য বইয়ে সেই টপিক ধরে ধরেই আজকে আমরা মানে এগুবো আর বোঝার চেষ্টা করবো। তা আমি তার আগে বলি তোমাদের সবারই কিন্তু মানে চ্যাপ্টার ওয়াইজ যে যে চ্যাপ্টার গুলো তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া হয়েছিল সেটা একটা শীট তৈরি করা হয়েছে। সেখানে কিছু প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলো সম্পর্কেও আমি অধ্যায় শেষে সেগুলো নিয়েও আলোচনা করব। তাই প্রশ্নগুলো তোমাদের সামনে থাকাটা খুব জরুরি, কারণ আমরা যেগুলো হোমওয়ার্ক দিব এই প্রশ্নগুলোও দিব, আবার অনুশীলনিক প্রশ্ন ভিত্তিকও আমরা সমাধান করব, ঠিক আছে, বা আলোচনা করব অনুশীলনিক প্রশ্ন নিয়ে। তো ঠিক আছে, চলো আমরা চলে যাই। আমাদের জীবনে প্রযুক্তি প্রযুক্তি মানে কি সেটা বুঝবো আমরা। তার আগে আমরা দেখো বোর্ডে আমি বিজ্ঞান প্রযুক্তি দুইটারই আমি সংজ্ঞা আগে লিখেছি, তাই তো? কোনো কিছু সংজ্ঞাটা আগে আমাকে বুঝতে হবে সেই জিনিসটা কি সেটা জানার জন্য। তা আমি দেখি বিজ্ঞান মানে কি। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। সংজ্ঞাটা পড়ে আমাদের যতটা কঠিন লাগছে আসলে কিন্তু বিষয়টা সেরকম না। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি। ধরো আচ্ছা, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত, মানে তোমার প্রকৃতিতে যা যা ঘটনা ঘটছে সেই সম্পর্কিত তোমার কিছু জ্ঞানকে তোমার কাজে লাগাতে হবে। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে সেটাকে কি করতে হবে, পর্যবেক্ষণও করতে হবে, সাথে সাথে তার কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তুমি একটা প্রাপ্ত তথ্য মানে একটা তথ্য পাবে। সেটার ভিত্তিতে তুমি ওই প্রাকৃতিক ঘটনাকে যেটা ঘটছে সেটাকে তুমি ব্যাখ্যা এবং বর্ণনা করতে পারবে। সেটা হচ্ছে তোমার সাময়িকভাবে বিজ্ঞান। যেমন আমি উদাহরণ দিতে পারি, ধরো তোমরা অনেকেই আছো সাইকেল চালাও, তাই তো? ধরো একটা ছোট বাচ্চাই সাইকেল চালাচ্ছে। এখন সে যে সাইকেল চালাচ্ছে, সাইকেল চালানোর ক্ষেত্রে তাকে কি করতে হচ্ছে, একটা নিজে থেকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে না? বল প্রয়োগ করতে হচ্ছে বলেই কিন্তু সাইকেলটার মধ্যে তার একটা শক্তি প্রয়োগ চলে এসেছে, মানে তাকে শক্তি দিতে হচ্ছে, শক্তি দিয়ে তাকে বল প্রয়োগ করতে হচ্ছে। যার ফলে সাইকেলটা কি হচ্ছে, গতিপ্রাপ্ত হচ্ছে, মানে ঘুরছে। এই যে আমি প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, আমি জানি যে সেখানে আমার বল প্রয়োগ করলে, শক্তি প্রয়োগ করলেই আমার সাইকেলের চাকাটা আমার ঘুরবে, তা না হলে ঘুরবে না। এই যে আমার একটা সাধারণ জ্ঞান, প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, কোনো কিছুর প্রতি আমাকে শক্তি প্রয়োগ করলেই সেই জিনিসটা সামনে এগোবে বা সেটা চলা শুরু করবে। এই যে আমার সেই জ্ঞান, সেটাকে আমরা কি করতেছি, এই সাইকেলের মাধ্যমে আমরা দেখতেছি সেটাকে বাস্তব আমি পরিণত করতে পারতেছি, আমি সেটাকে ব্যাখ্যা করতে পারতেছি। সেখানে আমি শক্তি দিচ্ছি, শক্তির ফলে কি হচ্ছে, চাকাটা ঘুরছে। ঘোরার ফলে সেটা কি হচ্ছে, দ্রুততম মানে একটা গতি প্রাপ্ত হচ্ছে। সেই গতিটাই যখন চলছে চলছে, তোমার শক্তিটা যতক্ষণ চলমান তোমার এই গতিটাও ততক্ষণ চলমান, মানে সাইকেলটা তোমার ততক্ষণ পর্যন্ত চলছে। এই যে তোমার বাস্তব একটা প্রকৃতি সম্পর্কে একটা জ্ঞান যাকে তুমি পর্যবেক্ষণ করছো, এবং বলতে পারো তুমি এটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা তথ্য পাচ্ছ যে তুমি একটা বল প্রয়োগ করার ফলে কোনো একটা কিছু বস্তু গতিপ্রাপ্ত হচ্ছে। এই যে তুমি সিদ্ধান্ত, একটা তথ্যের ভিত্তিতে তুমি এই যে প্রাকৃতিক একটা ঘটনা সেটাকে তুমি ব্যাখ্যা করতে পারছো এবং বর্ণনাও করতে পারছো, সেটা হচ্ছে তোমার কাছে বিজ্ঞান। এখন তুমি বলতে পারো বিজ্ঞান আর আমি তো জানতে চাচ্ছি প্রযুক্তি, তাই তো? বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে আমার বেসিক পার্থক্যটা কি আসলে? একটু আগে আমরা কি জানলাম, যে সাইকেল সম্পর্কিত আমরা একটা উদাহরণ দিলাম। এখন ধরো সাইকেলের যে চাকা, সেই চাকাটা, সাইকেল যে চলছে কিসের মাধ্যমে চলছে, চাকার মাধ্যমে চলছে, তাই তো? এই চাকাটাকে আমি কিভাবে ব্যাখ্যা করতে পারি, চাকাটার উদ্ভাবন কি হলো, কেন হলো? চাকা দিয়ে ধরো আদিম যুগে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে অনেক কষ্ট হতো, পায়ে হেঁটে যেতে কষ্ট হতো, তখনই তারা দেখলো যে চাকার মাধ্যমে চাকাকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমরা কোনোভাবে সেটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, দ্রুততম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তাদের এই জ্ঞান থেকে কি হলো, চাকার আবিষ্কার তারা করলো। এখন এই চাকার যে বিজ্ঞানসম্মত যে জ্ঞানটা, যে চাকা চলবে, চললে তা গতিপ্রাপ্ত হবে, গতিপ্রাপ্ত হলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত চলতে পারবো। এই জ্ঞানটাকে আমরা ভিত্তি করে, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে বাস্তবে আমরা কি সাইকেল চালাতে পারছি, বড় গাড়ি চালাতে পারছি, তাই তো? ধরো আরেকটা জিনিস উদাহরণ দিতে পারি, বিদ্যুৎ। তোমরা কি করো, রেফ্রিজারেটর, ফ্রিজ চালাচ্ছ, টিভি চালাচ্ছ।
ফ্রিজ আর টিভি যে তুমি চালাচ্ছ, সেই চালানোর পিছনে তোমার মানে কি ধারণা, সেই যে তুমি চালাতে যে পারছো, তার পিছনে তুমি যদি বিদ্যুৎ যদি না থাকতো, তাহলে কি তুমি ওই ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কোনো কাজ আসতে পারতো? যদি বিদ্যুতের জ্ঞানটা তোমার না আসতো, তাহলে তুমি এই আবিষ্কারগুলো তুমি করতে পারতে না। তাহলে আমি প্রযুক্তির সঙ্গে কি বলতে পারি? প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। ধরো আমাদের যে ফ্রিজের যে প্রয়োজনীয়তা, এখন যে আমরা প্রয়োজনীয়তা তাদের ফুলফিল করছি, এটাও কিন্তু আমাদের একটা বাস্তব সমস্যা। আমরা সমস্যা থেকে এই মানে সমাধানগুলো আমরা এনেছি। যে সমাধানগুলো আমার পিছনে তো কোনো একটা জ্ঞান কাজ করেছে। কোন জ্ঞান থেকে? যে আমরা একটা ফ্রিজ বানাবো আমাদের জিনিসপত্র মানে তাজা টাটকা রাখার জন্য, ঠিক আছে, টাটকা রাখার জন্য আমরা একটা যন্ত্র আবিষ্কার করব, যার মধ্যে হচ্ছে আমার যে কোনো শাক সবজি বলো, মাছ মাংস বলো, সেটা যাতে তাজা থাকে। এখন তার পিছনে আমার কি জ্ঞানটা কাজ করছে? যে হ্যাঁ, বিদ্যুৎকে যদি আমি কাজে লাগাতে পারি, এই ক্ষেত্রে বিদ্যুৎ যেহেতু বিজ্ঞানের একটা অবদান, সেটাকে যদি আমি এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে তার মাধ্যমে আমি একটা যন্ত্র তৈরি করতে পারবো, যেটা কিনা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আমাদের সমাধান করবে। তার মানে হচ্ছে বিজ্ঞানকে কি করবে? প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করতে পারবো অথবা বর্ণনা করতে পারবো, সেটা হচ্ছে বিজ্ঞান। আর প্রযুক্তি হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমরা যে সমস্যাগুলোর সমাধান মানে সম্মুখীন হচ্ছি, সেটার পিছনে বিজ্ঞানকে যে আমরা কাজে লাগাচ্ছি, সম্পূর্ণ বিজ্ঞানের যে ব্যবহারিক প্রয়োগ, মানে ব্যবহারিক প্রয়োগ যেটা আমরা ব্যবহার করছি, কিন্তু তার পিছনে কি আছে? বিজ্ঞান আছে, জড়িত আছে, সেটা হচ্ছে আমাদের কি? প্রযুক্তি। ওকে, এটা হচ্ছে তার মধ্যে বেসিক পার্থক্য। এখন আমি দেখি বৈজ্ঞানিক পদ্ধতি কি। তোমাদের পাঠ্য বইয়ে দেখো বৈজ্ঞানিক পদ্ধতি কতগুলো ধাপও দেওয়া আছে, বিবরণ দেওয়া আছে। আমি ধরো একটা উদাহরণ নিলাম, ধরো একটা বরফ নিলাম, যেটা কঠিন অবস্থা থেকে আস্তে আস্তে কি হচ্ছে? তরল হয়েছে, তারপর কি বায়বীয় অবস্থার পরিবর্তন হয়েছে। এখন তুমি যদি এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি যদি ব্যাখ্যা করতে যাও, তাহলে তোমার কি কি ধাপ অবলম্বন করতে হবে? প্রথমে পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, বিনিময়। কিভাবে জিনিসটা হবে? পর্যবেক্ষণ, তুমি কিছুক্ষণ বরফটা যখন রেখে দিচ্ছ কোনো পাত্রের মধ্যে, একটু পরে তুমি পর্যবেক্ষণ মানে কি? লক্ষ্য করা, অনেক গভীর ভাবে সেটাকে লক্ষ্য করা। তুমি দেখছো যে তার মধ্যে কিছু একটু পরিবর্তন হয়ে সেটা একটু পরে না তরল হয়ে গেল, ঠিক আছে, লিকুইড হয়ে গেছে। আর একটু পরে তুমি পর্যবেক্ষণ করলে যে সেটা আস্তে আস্তে গ্যাস হয়ে যাচ্ছে, মানে বায়বীয় পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? তোমার তো এটা হচ্ছে তোমার পর্যবেক্ষণ। এবার কেন এমন হচ্ছে প্রশ্ন জাগে না? কেন এরকম হচ্ছে সেই প্রশ্ন, এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় ধাপ, ঠিক আছে। তারপর তুমি অনুমান করছো, যে তোমার কাছে মনে হচ্ছে যে এটা এখানে তাপমাত্রা দায়ী, তাপের কারণে কঠিন পদার্থ থেকে সেটা তরলে যাচ্ছে, তরল থেকে বায়বীয় পদার্থে যাচ্ছে। তুমি জাস্ট অনুমান করেছো। এরপর তুমি কি করবে? না, আমি পরীক্ষা করেই দেখবো যে আসলে কি আমার অনুমানটা সত্য কিনা। কি করতে হবে? কঠিন পদার্থ থেকে তোমার তাপ দিতে হবে যে কোনো ভাবে। তুমি কঠিন বরফ নিয়ে তুমি সেটাকে তাপ দিয়ে তুমি দেখলে না সেটা তো ঠিকই তাপমাত্রা প্রয়োগের ফলে সেটা তরলে পরিণত হচ্ছে। আরো তাপ দিলে তুমি তুমি দেখলে না সেটা তো আসলেই সেই তাপের ফলে সেটা গ্যাসে পরিণত হচ্ছে, মানে আস্তে আস্তে বায়বীয় পদার্থে পরিণত হচ্ছে। তার মানে তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে যে কঠিন পদার্থ থেকে বায়বীয় পদার্থে পৌঁছাতে গেলে তাপমাত্রার প্রয়োজন আছে। এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত। তারপর বিনিময়, তুমি যে এই যে একটা সিদ্ধান্ত তুমি পৌঁছালে যে কঠিন পদার্থ থেকে বায়বীয় পদার্থে মানে পরিণত হতে গেলে বা রূপান্তরিত হতে গেলে তোমাকে সেখানে তাপ প্রয়োগ করতে হবে। এই যে তুমি একটা সিদ্ধান্ত তুমি গ্রহণ করে সেটা কি করলে? অন্যকে মনের মাধ্যমে তুমি কি করলে? জানানোর চেষ্টা করলে যে হ্যাঁ, আমি এটা পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে জেনেছি যে তাপমাত্রা প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয় প্রথমে, পরে কি হয়? বাষ্পে বা বায়ু পদার্থে পরিণত হয়। এটাও হচ্ছে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি। আচ্ছা, এবার বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে পার্থক্যটা এতক্ষণ আমরা জানলাম। তো এখন তাদের মধ্যে সম্পর্ক কি ধরনের থাকতে পারে, কি ধরনের সম্পর্কে তারা সম্পর্কিত, সেটা সম্পর্কে আমরা একটু জানি। যেমন আমরা জানি বিদ্যুৎ হচ্ছে বিজ্ঞানের একটা আবিষ্কার, তাই তো? এখন আমাদের জীবনে আমরা কি করলাম? যখন আমরা অন্ধকার অনুভব করলাম, মানে আলোর অভাবটা আমরা অনুভব করলাম, কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না ঠিক মতো, তখন আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু বিদ্যুৎ আবিষ্কার যেহেতু হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা বৈদ্যুতিক লাইট, ফ্যান, জেনারেটর এগুলো আবিষ্কার মানে কি বলবো, এগুলো আবিষ্কারের ধারণা আমরা পেয়েছি, তাই তো? বা এগুলোর আমার যখন অভাব বোধ, সমস্যা, যখন আমি সমস্যায় পড়েছি বিভিন্ন, ধরো তোমার হঠাৎ করে কারেন্ট চলে গেল, জেনারেটর জেনারেলি সেখানেই ব্যবহৃত হয় যেখানে হচ্ছে হঠাৎ করে বিদ্যুৎ না থাকলে
কোনো উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, কোনো রোগী ধরো কোনো হসপিটালে কোনো রোগীর সেবা অপারেশন চলাকালীন সময় অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, যেখানে বিদ্যুতের খুব প্রয়োজন ওই মুহূর্তে, কোনোভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে চলবে না, চলছিল না, তখন দেখা যাচ্ছে এই ধরনের সমস্যাগুলো যখন সম্মুখীন হতে থাকলো, যে না এগুলোর ক্ষেত্রে আমাদের সমস্যার সমাধানকে করতে হবে আমাদের পর্যাপ্ত আলোর প্রয়োজন, আমাদের কোনোভাবেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া যাবে না। সেই ক্ষেত্রে সেই ধারণা থেকে আমাদের জেনারেটর, ধরো তোমার গরমের অনুভূতি থেকে তুমি ফ্যানকে চেয়েছো, যে ফ্যান এরকম যদি হতো যে আমার পাখার ব্যবস্থা থাকতো, যে অনেক বাতাস অটোমেটিক যান্ত্রিক ভাবে আমি বাতাস পাচ্ছি, সেখান থেকে তোমাকে ফ্যান, বৈদ্যুতিক লাইট, এখন তুমি এগুলো যখন আবিষ্কার করবে তোমার কাছে, তখন তুমি কি করবে, যে আমার তো বিজ্ঞানের অবদানই আমি জানি, বিদ্যুৎ, তো বিদ্যুৎকে কাজে লাগিয়ে দেখি না আমার এই বাস্তব সমস্যাগুলো আমি সমাধান করতে পারি কিনা। তাহলে এই বিদ্যুতের প্রয়োজনীয়তা থেকে আমার বৈদ্যুতিক লাইট, ফ্যান, জেনারেটর ইত্যাদি আবিষ্কার হয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে তাদের সম্পর্ক। এগুলো প্রযুক্তির, আর হচ্ছে প্রযুক্তির এই চাহিদা মেটাতে গিয়ে আমার কি হচ্ছে, বিজ্ঞানকে কাজে লাগাতে হচ্ছে। যাতায়াতের সমস্যা, এক জায়গা থেকে আরেক জায়গায় এই যাতায়াতের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমার হচ্ছে, সেক্ষেত্রে আমরা চাকা, গাড়ি, জাহাজ, বিমান এগুলোকে আমরা আবিষ্কার করেছি, তাই তো। জলীয় বাষ্প নিয়ে জ্ঞান অর্জন মানে হচ্ছে, জলীয় বাষ্প সম্পর্কিত এর আগে একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবন। জলীয় বাষ্পকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন মানে হচ্ছে সেখানে জলকে বাষ্প হিসাবে আমরা ইউজ করে সেটা একটা ইঞ্জিনের মাধ্যমে সেটা আমরা চালিত করবো, ইঞ্জিনকে চালিত করতে হবে জলের মাধ্যমে, জলীয় বাষ্পের মাধ্যমে, ঠিক আছে। সেটা যখন উদ্ভাবন করতে হয় তখন আমাকে কি জ্ঞান নিতে হয়েছে, জলীয় বাষ্পের যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আমাকে অর্জন করতে হবে, সেই জ্ঞান থেকে আমাকে কি বলবো বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করতে পেরেছি আমরা। গবেষণার কাজ, কোনো কিছু গবেষণা করতে হবে, দূরবীক্ষণ যন্ত্র আমাদের ব্যবহার হয়েছে, কি কি কাজে এটা ব্যবহার হচ্ছে, ধরো আমরা মহাকাশ সম্পর্কে আমাদের জানতে খুব ইচ্ছা করছে, তাই তো, মহাকাশের রহস্য আমাদের জানতে ইচ্ছা করছে, কিন্তু আমরা তো এখানে বসে মহাকাশের সবকিছু আমার দেখা সম্ভব না, তাই না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দূরের যে বস্তুটাকে সেটাকে কোনোভাবে আমাদেরকে কাছে আনতে হবে, এই সমস্যার সমাধান করতে গিয়ে আমাদেরকে কি করতে হয়েছে, এই দূরবীক্ষণ যন্ত্রের হেল্প নিতে হয়েছে, তার মানে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করতে হয়েছে। সেটা কি কোন ধারণা থেকে, বড় থেকে আহ ছোট বস্তুকে আমরা বড় করে দেখতে পাচ্ছি, তাই তো। এই যে প্রযুক্তির কল্যাণ সাধনে বিজ্ঞান যেভাবে আর কি ভূমিকা রাখছে, বা হচ্ছে প্রযুক্তির যে ব্যবহারিক প্রয়োগ, আমাদের যে সামনে প্রযুক্তি, আমরা প্রযুক্তিকে পেতে গিয়ে বিজ্ঞানকে আমরা যেভাবে তাদেরকে কাজে লাগাচ্ছি তার পিছনে, সেটাই কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে একে অপরের সম্পর্ক, তার মানে কোনোটাই একটা অপরটা থেকে নিরবিচ্ছিন্ন না, সবটাই একটা একটার উপর নির্ভরশীল। বিশেষ করে প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের উপর নির্ভরশীল। বিজ্ঞান যদি ভালোভাবে আমাদের সামনে দ্বার উন্মুক্ত করে না দিত, আমরা প্রযুক্তির এই উদ্ভাবনগুলো আমাদের সামনে এত সহজে মেলে ধরতে পারতাম না, ঠিক আছে। আর এই যে যুগের পর যুগ যে বিপ্লব সাধিত হচ্ছে, মানে এই যে প্রতিটা শিল্প, এগুলো প্রত্যেকটা তো শিল্প, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, তার মানে তো এগুলো শিল্প, এগুলো যে হচ্ছে সেই শিল্প, এগুলোকে বলবে হচ্ছে নতুন আবিষ্কার গুলোকে, যুগের পর যুগ যেটা নতুন ভাবে আবিষ্কার সেটা কি বলবে কি, শিল্প বিপ্লব, যেহেতু এগুলো শিল্পের কাজ। আর সেটা কোন সালে হয়েছে, 18 শতকে। 18 শতকে শিল্প বিপ্লব শুরু হয়, মানে শিল্প বিপ্লব সাধিত হয়। এবার আমরা একটু জানি প্রযুক্তি সম্পর্কে, তো আমরা জেনেছি, কিন্তু এই প্রযুক্তি এখন কৃষিতে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটু শর্টকাটের মধ্যে জানবো। দেখো, আমি 3টা মাধ্যম রেখেছি, যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি, তাই তো। যান্ত্রিক প্রযুক্তির মধ্যে ধরো আমরা কি করতে পারি, কৃষিক্ষেত্রে আমরা বলতেছি, তাই তো, কৃষিক্ষেত্রে এই প্রযুক্তি কিভাবে, দেখো শাবল, কোদাল, লাঙ্গল, লাঙ্গল এর উদ্ভাবন কি, প্রযুক্তির একটা আহ প্রযুক্তির একটা বড় উদ্ভাবন, তাই তো। এখন এগুলোর মধ্যে আমরা কি করি, এগুলো আমরা জমিতে যখন মানে ব্যবহার করি, বা হচ্ছে কৃষিতে আমরা যখন এগুলো ইউজ করি, তখন হচ্ছে এগুলোর মাধ্যমে যখন আমরা জমি নিংড়াই, শাবল, কোদাল, লাঙ্গল এগুলো কাজ কি, জমির মাটিগুলোকে আলগা করা, তাই তো। তো যখন এগুলো করছি তখন আমাদের কি হচ্ছে, আমরা যান্ত্রিক ভাবে মানে হচ্ছে কর্মক্ষম হচ্ছে অনেকটা, তাই তো, যন্ত্রের মতো আমরা কাজ করছি অনেকটা কম, কর্মক্ষম, আমাদের কর্মক্ষমতা আরো বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রযুক্তি শাবল, কোদাল, লাঙ্গল এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যান্ত্রিক প্রযুক্তির ক্ষেত্রে আমাদের কি সহায়তা করছে, যান্ত্রিক ভাবে আমাদেরকে সহায়তা করছে প্রযুক্তি, এই ধরনের প্রযুক্তি। তারপর কি হচ্ছে, ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মারাই যন্ত্রের ব্যবহার, এক্ষেত্রে আমরা
আহ এগুলোও কিন্তু তোমার কৃষিতে মানে বেশি ভালো ফসল উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখছে। যেটাই হচ্ছে তোমার সমস্যার সমাধান করছে, যে প্রযুক্তিটাই সমস্যার সমাধান মানে করছে আমাদের, সেটাই কি, বা হচ্ছে যেটা সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বা আমরা অধিক পরিমাণ ফলনশীল ফসল পাচ্ছি, সেটাই হচ্ছে কি যান্ত্রিক প্রযুক্তি, তাই তো? এক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি ভাবে কাজ করছে। তারপর আমরা আসতে পারি রাসায়নিক প্রযুক্তি। আমি জাস্ট একটু বলে দিই। বাড়তি উৎপাদনের জন্য রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। বাড়তি উৎপাদনের ক্ষেত্রে মানে হচ্ছে রাসায়নিক সার কীটনাশক কেন ব্যবহার করা হয়? ধরো তোমার জমিতে তুমি কোনো ফসল তুমি করলে, সেখানে পোকামাকড় কোন জাতীয় জন্মে তোমার ফসলটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে, তোমার উৎপাদনটা যতটুকু হওয়া উচিত ততটুকু হচ্ছে না। এখন কি করতে হবে তোমাকে? সেইটা দমনের জন্য তোমাকে কি করতে হবে? কীটনাশক, রাসায়নিক সার, এগুলো তোমাকে ইউজ করতে হবে। এগুলো ইউজ করার ফলে তোমাকে কি হচ্ছে? বাড়তি উৎপাদনও হচ্ছে কিছু, তাই তো? এগুলো তো পোকা দমন হয়ে যাচ্ছে। পোকা দমন হওয়া মানে কি তোমার ওই ফসলটা সঠিক বৃদ্ধি হচ্ছে, সঠিক ফলন হচ্ছে। তাহলে এই প্রযুক্তিটা তোমাকে সাহায্য করছে, তাই তো? প্রযুক্তিটা এভাবে তোমাকে কৃষিতে সাহায্য করছে। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে সহায়তা করে, সন্দেহ নেই। কীটনাশক ক্ষতিকর পোকামাকড় দমন করে। এই হচ্ছে তোমার রাসায়নিক প্রযুক্তি, যেটা হচ্ছে কৃষিতে ভূমিকা রাখে। এবার আসি আমরা জৈব প্রযুক্তি। মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। মানুষের কল্যাণে মানে হচ্ছে মানুষের যেটা আহ আহ, ভালোর জন্য যেটা কোনো কিছু উৎপাদন হবে, সেক্ষেত্রে যদি তুমি জীবের ব্যবহার করো, সেটা হচ্ছে তোমার জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, তার মানে হচ্ছে আহ ধরো ধরো একটা ধান গাছের কোনো একটা থেকে, ঠিক আছে, ধান গাছের একটা প্রকরণ থেকে তুমি সেটাকে প্রক্রিয়াকরণ করে অন্য আরেক জাতের ধান তুমি তৈরি করলে, ঠিক আছে। এটাকে তোমাকে এই প্রযুক্তিতে কি বলবে? জৈব প্রযুক্তি। তার মানে তুমি এই জীবটাকে কাজে লাগিয়ে অন্য একটা কিছু, নতুন কিছু প্রকরণ, নতুন কোনো উদ্ভাবন তুমি তৈরি করছো, নতুন আরো উন্নত মানের, সেটা হচ্ছে আরো উন্নত মানের, অন্য রকমের, যেটা হচ্ছে তোমার প্রযুক্তির উন্নয়ন সাধন করে বা কৃষিতে উন্নয়ন সাধন করছে। তুমি যদি একটা ভিন্ন ধর্মী ধান উৎপাদন করে দেখাতে পারো, তার মানে তোমার কৃষিতে একটা নতুন ভাবে যুগান্তকারী একটা ফলাফল নিয়ে আসছে তোমার কৃষি ক্ষেত্রে। তো সেটাও কিন্তু তোমার এক ধরনের কি বলবো, উন্নয়ন সাধিত করছে। অধিক পুষ্টি সম্বন্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে কি এই জৈব প্রযুক্তি, ঠিক আছে। তা আমরা মোটামুটি ব্যবহার জানলাম। আমাদের আলোচনা আজকে লাস্ট টপিক দেখো, মানে এই চ্যাপ্টারের প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। প্রযুক্তি যেমন আমাদেরকে অনেক উন্নয়নও করতেছে, উপকার করতেছে, সেই সাথে তার কিছু ক্ষতিকর প্রভাবও আছে। মানে কোনো কিছু একচেটিয়া আমাদের উন্নয়ন করবে, বিষয়টা এমন না, তার কিছু ক্ষতিকর প্রভাব বা ব্যাড ইফেক্ট থাকতেই পারে, ঠিক আছে। তো সেটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমি দেখি পরিবেশ দূষণ, অস্ত্র তৈরি, অন্যান্য ক্ষতিকর প্রভাবের মধ্যে পরিবেশ দূষণ সম্পর্কে একটু জানি। ধরো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তোমার কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটা এখন তোমার কয়লা যখন পুড়াচ্ছে, কয়লা মানে কি কার্বন, তাই তো? সেটাকে যখন তোমার পোড়াচ্ছে মানে হচ্ছে অক্সিজেনের সাথে সেটা যখন বিক্রিয়া করতেছে, সাধারণত সেখানে ক্ষতিকর গ্যাস হিসেবে কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে আমাদের পরিবেশে অতিরিক্ত পরিমাণ থাকলে বায়ুকে সেটা দূষিত বায়ু হিসাবে গণনা করা হয়, কারণ সেটা বিভিন্ন ভাবে আমাদের ফুসফুসে পৌঁছে গিয়ে সেটা আমার শ্বাসতন্ত্রের অনেক ক্ষতির সৃষ্টি করে। সেক্ষেত্রে আমার বায়ুটা কি হয়? দূষিত হয়ে যায়। এই জন্য মানে আমি বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছি, আমার কল্যাণে বিদ্যুৎ উৎপাদন করলে আমি বিভিন্ন প্রযুক্তিতে সেটা কাজে লাগাতে পারবো, সেটা আমি জানি। কিন্তু এটা উৎপাদন করতে গেলে আমার তার পিছনে মানে যে ক্ষতিকর যে প্রভাবটা, সেটা কিন্তু রয়েই যাচ্ছে, সেটা কোনোভাবে চলে যাচ্ছে না। সেই ক্ষতিকর প্রভাবের কারণে আমাদের বায়ুটাও অযথা দূষিত হচ্ছে, আমরাও সেই ক্ষেত্রে মানুষ হিসেবে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা বিভিন্ন জীব সেটা হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে, তাদের জীবন হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। তারপর তুমি বলতে পারো বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন এবং এসিড বৃষ্টি। কিভাবে বৈশ্বিক উষ্ণায়ন? মানে তোমার এই পুরো বায়ুটা যখন দূষিত হচ্ছে, অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড তোমার বায়ুতে থাকার ফলে বায়ুটা ভারী হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত তাপের সৃষ্টি করছে, তাপ ধরে রাখছে, সে সোজা কথা, সে তাপ ধরে রাখছে, সেই বায়ুটা তাপ বেশি ধরে রাখছে। এরকম বেশি ধরে রাখতে রাখতে পুরো পৃথিবীতে যত বেশি কার্বন ডাই অক্সাইড বাড়বে, সেটা তাপ ধারণ ক্ষমতা তত বেশি বেড়ে যাবে। যত তাপ ধরবে, সেটা কি হবে? বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন বাড়লে তোমার
কি বলবো, জীবের জন্য সেটা হুমকি স্বরূপ। কিভাবে সেটা আমরা অন্যান্য চ্যাপ্টার আমরা একটু বিস্তারিত আলোচনা করতে পারবো। তারপর আমরা হালকা পাতলা জেনে নেই, যেমন ধরো আহ এই যে কি বলবো, হিমবাহ যে কান্ট্রি গুলো, সেখানে যে বরফ জমে আছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে, সেই বরফগুলো কি হয়, গলে যায়। তাই তো, বেশি উষ্ণ হলে মানে বেশি গরম হলে সেই বরফগুলো গলে যায়, গলে যাওয়ার পরে কি হয়, পানির উচ্চতা বেড়ে যায়, এতে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বা প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এটা অনেক বড় একটা ক্ষতির কারণ। তারপর ধরো এসিড বৃষ্টি, এই যে বিভিন্ন গ্যাস বায়ুর সাথে যে মিশে যাচ্ছে, ক্ষতিকর গ্যাস বিভিন্ন কারখানা থেকে নিঃসৃত কোনো কিছু উৎপাদন ক্ষেত্রে কারখানা থেকে যে গ্যাসগুলো ক্ষতিকর, যেমন সালফিউরিক অ্যাসিড হতে পারে, তারপর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো বিভিন্ন ক্ষতিকর গ্যাস যদি বায়ুতে বের হয়ে যায়, তখন কি হয়, বৃষ্টি যখন হয় সেই বৃষ্টির সাথে সেগুলো মিশে বৃষ্টি পানির সাথে একটা ক্ষতিকর অ্যাসিড তৈরি করতে পারে। সেই অ্যাসিডটা কি হয়, পৃথিবীতে ভূপৃষ্ঠে পতিত হয়, তাই তো, সেটা কিন্তু অ্যাসিড বৃষ্টি। এবং সেটা পতিত হলে কি হয়, আমাদের ধরো ফসলাদি কোনো ফসলের জমিতে যদি পড়লো সেই বৃষ্টিটা, তখন আমার ফসলের ক্ষতি সাধিত হতে পারে, সেটা অ্যাকচুয়ালি আমাদেরই ক্ষতি হলো, তাই তো, পরিবেশেরই ক্ষতি হলো। রাসায়নিক সার ও কীটনাশকের যদি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে মাটি ও পানি দূষণ হওয়ার সম্ভাবনা থাকে। রাসায়নিক সারগুলো কেমিক্যাল মিশানো থাকে, মানে রাসায়নিক দ্রব্য মিশানো থাকে। সেই দ্রব্যটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য সেটা অবশ্যই ভালো না, বা মাটির জন্য ভালো না, পানির জন্য ভালো না। সেটা যখন বৃষ্টি হয়, সেই রাসায়নিক সারটা কি হয়, পানিতেও পুকুর নদী নালা এগুলোতে মিশ্রিত হয়, তাহলে সেটা কোনোভাবেই আমাদের জন্য ভালো হতে পারে না, এটা হচ্ছে তার ক্ষতিকর দিক। তারপর আমরা বলতে পারি অস্ত্র তৈরি, বিভিন্ন দেশের যুদ্ধ, ধরো যুদ্ধ সংগঠিত হচ্ছে, তো সেই যুদ্ধ সংগঠনের ক্ষেত্রে আমরা সাধারণত যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করি, এটা আবার ব্যবহারও করতে হয় আমাদের, যেহেতু মানে যুদ্ধের জন্য এগুলো লাগে। তো প্রযুক্তির এই কল্যাণে কিন্তু আমরা এই জিনিসটা আমরা করতে পারছি, মানে আমরা জানতে পারছি যে কিভাবে আমরা যুদ্ধকে প্রতিহত করতে পারবো যন্ত্রের সাহায্যে। কিন্তু এটা এক ক্ষেত্রে খারাপও, যে আমরা এটাকে খারাপ কাজেও লাগাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা বিনা কারণেই দেখা যাচ্ছে এই দেশ ওই দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের বিভিন্ন প্রযুক্তির সাধনে তারা কি করছে, বড় বড় অস্ত্র তৈরি করছে, এবং সেই দেশকে ধ্বংস করার পিছনে একদম উঠে পড়ে লেগে গেছে। এটা তো অবশ্যই ভালো হওয়ার কথা না, এটা হচ্ছে তার ক্ষতিকর প্রভাব। অন্যান্য ক্ষতিকর প্রভাবের মধ্যে আমরা বলতে পারি, প্রযুক্তি যদি আমরা অতিরিক্ত ব্যবহার আমরা চিন্তা করি, ধরো তোমার বাসায় কম্পিউটারই আছে, তুমি সেখানে গেম খেলায় ব্যস্ত অল টাইম। এখন আমাদের দেখো প্রযুক্তির যত উন্নয়ন সাধিত হচ্ছে, সাধারণত সেখানে কম্পিউটার মোবাইল সেই জায়গাগুলো মানে অনেকটাই দখল করে দিচ্ছে আমাদের জীবনে, তাই তো, আমাদের জীবনে আমাদের লাইফের অনেকটা সময় আমরা সেখানে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তো সেই যে অতিরিক্ত আমরা ব্যবহার করছি, কোনো কিছু ব্যবহার করা ঠিক আছে, জানা ভালো, কিন্তু সেটার অতিরিক্ত ব্যবহার কিন্তু আমাদের জন্য আবার ক্ষতিরও কারণ হয়ে যেতে পারে। আমরা ধরো অন্যান্য সময় দেখা যায় যখন এগুলো ব্যবহার ছিল না, মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড ফোনই ছিল না ধরো, তখন কিন্তু আমাদের ছেলে মেয়েরা কি হতো, মাঠে খেলতে যেত, আহ তারা বিভিন্ন কিছু আবিষ্কারে ব্যস্ত থাকতো, নতুন কিছু চিন্তাধারার মধ্যে ব্যস্ত থাকতো। কিন্তু এখন একতরফা শুধু প্রযুক্তির এই ক্ষতিকর যে দিকটা, একতরফা তার ভিতরে ঢুকে গেছে, কম্পিউটার বলো ইন্টারনেট বলো, সেই ভিতরে তারা ঢুকে গেছে, একদম নেশায় পরিণত হয়ে গেছে। এটা অবশ্যই কোনো ভালো ফলাফল আনতে পারে না। আর এগুলোর ফলে কি হচ্ছে, আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে, শারীরিক মানসিক আমাদের অবসাদ, যেটাকে বলে ক্লান্তি, এগুলো চলে আসছে। রাতের পর রাত জেগে আমরা যখন মোবাইল টিপতেছি, তখন চোখের ক্ষতি হচ্ছে, আমাদের ঘুম হচ্ছে না, তখন কি হচ্ছে, আমরা শারীরিক ভাবে সারাক্ষণই অবসাদের মধ্যে থাকি, তাই তো। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনার বিষয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমি তোমাদের অনুশীলনী বড় প্রশ্নের মধ্যে দেখো, ছোট প্রশ্নগুলো কিন্তু একদম সোজা, সেগুলো উত্তর আমরা সরাসরি বইতে পাচ্ছি। বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 1 আর 2 নাম্বারটাও সোজা, বিজ্ঞান প্রযুক্তির পার্থক্য, মানে প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু অনেকটা সিমিলার টাইপের। তাই আমি একেবারে 3 নাম্বারটা নিয়ে আমি আলোচনা করব, তাই আমি 3 নাম্বার প্রশ্নটা তুললাম। বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো। প্রযুক্তির পার্থক্য, এই যে দেখো, দুইটা সংজ্ঞা দিয়ে জাস্ট উদাহরণ দিয়ে দিলেই হবে। এই যে একটুকু কি বলবো, 63 নাম্বার পৃষ্ঠা, 63 নাম্বার পৃষ্ঠার উপরে আর নিচের এই যে পার্থক্যটা, সেটুকু দিয়ে দিলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আমি শুধু এখন 3 নাম্বারটা নিয়ে আলোচনা করছি। 2 নাম্বারে কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মাত্রা উন্নয়ন করে সেটা আমরা বুঝেছি যখন, তখনই কিন্তু তোমাদের ওইটাই অ্যান্সার হয়ে গেছে। প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে, আমি একটু দেখি কি লিখেছি। প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, সেটা তো আমরা বুঝেছি কিভাবে, তাই তো। এটি মানুষের জীবনের মান উন্নয়নে, মানে আমাদের জীবনের মানকে যে উন্নয়ন করবে, সেই উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পণ্য যন্ত্রপাতি এবং পদ্ধতি কি করে, উদ্ভাবন করে। উদ্ভাবন মানে কি, আবিষ্কার করে, তাই তো, তৈরি করে। যেমন
বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এই সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন, বিদ্যুৎ সম্পর্কে ধারণা করেছেন, জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞানকে আবার রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে, তাই তো? আহ বিদ্যুতের জ্ঞানটা যদি না থাকতো তাহলে আমি এগুলো কিভাবে আবিষ্কার করতাম? এগুলো আবিষ্কারের পিছনে কোথায় জ্ঞান? ওই বিজ্ঞানের জ্ঞানটাই কিন্তু কাজে লাগানো হয়েছে। প্রযুক্তি নানান ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, যেমন শিক্ষাক্ষেত্রে এই যে তোমরা এখন শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে পড়াচ্ছি, আহ ধরো ইউটিউবের মাধ্যমে, তাই তো? ক্লাস আদান প্রদানের মাধ্যমে তোমরাও আমাকে দেখতে পাচ্ছ, তোমরাও ঘরে বসে আমার ক্লাসটা তোমরা উপভোগ করতে পারছো। আমি তোমাদেরকে এই প্রযুক্তির মাধ্যমে, এই প্রযুক্তির কল্যাণ সাধনে তোমাদের কি হচ্ছে, শিক্ষাটা পৌঁছে দিতে পারছি। তাহলে এটাও কি একটা প্রযুক্তির একটা কল্যাণ না? চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি। চিকিৎসা ক্ষেত্রে মানে এখন অনেক উন্নত চিকিৎসার সৃষ্টি হয়েছে, উন্নত প্রযুক্তির সৃষ্টি হয়েছে, যার মধ্যে আমরা অনেক সহজেই রোগ নির্ণয় করতে সক্ষম হচ্ছি। তাহলে এটাও তো একটা প্রযুক্তির একটা অবদান। যোগাযোগ যোগাযোগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে প্রথমে আমরা কি চাকার আবিষ্কার করেছি, সাইকেল থেকে আমরা গাড়িতে শিফট করেছি, গাড়ি থেকে দেখা যাচ্ছে আমরা জলস্থলে কিভাবে আমরা চলাচল করবো, সেক্ষেত্রে আমরা লঞ্চ, স্টিমার। তারপর এখন তো আমরা এক দেশ থেকে অন্য দেশেও আমরা যেতে পারছি বিমানের মাধ্যমে, তাই তো? এই প্রযুক্তি দেখো, যোগাযোগ কিন্তু আমাদের কি করছে, এই বিজ্ঞানের জ্ঞানকে সে কাজে লাগাচ্ছে। যাতায়াত, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, প্রযুক্তির উন্নয়নে আমরা খুব সহজে আমরা চলাচল করতে পারছি, এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত আমরা পৌঁছে যেতে পারছি। তো দেখো কিভাবে প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। দেখো অনুশীলনী তোমার বর্ণনামূলকের 4 নাম্বারটা আমি তুলেছি। এটা একটু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এর ভিত্তিতে আমি তোমাদের যে অতিরিক্ত প্রশ্নগুলো দিয়েছি তার উত্তরও অনেকটা সিমিলার, ঠিক আছে? অনেকটাই সিমিলার, তাই তোমরা গুছিয়ে যাতে লিখতে পারো, তাই আমি একবারেই এই প্রশ্নের মাধ্যমে কিছু তোমাদের কনসেপ্ট দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য, ঠিক আছে? বিজ্ঞান আর প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলো তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত, ব্যাখ্যা করো। তোমাদের অতিরিক্ত প্রশ্নের মধ্যে আমি এটাও দিয়েছিলাম, বিজ্ঞান এবং প্রযুক্তি একে অপরের সাথে সম্পর্কযুক্ত, এই সম্পর্কে তো তোমরা ব্যাখ্যা দিবে, তাই তো? এটারই ঘুরিয়ে ফিরে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এটারই ধরো কি বলবো, আহ কিছু কথা কম বেশি এরকম করে লিখতে হবে, ঠিক আছে? গুছিয়ে লিখতে হবে, সোজা কথা। তো আমি এটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমার ওই প্রশ্নগুলো উত্তর তোমরা গুছিয়ে লিখতে পারো। বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, সেটা আমরা সবাই জানি। এতক্ষণ পর্যন্ত আমরা বিজ্ঞান আর প্রযুক্তি নিয়েই চর্চা করছিলাম, তাই তো? বিজ্ঞান ও প্রযুক্তির লক্ষ্য ভিন্ন হলো বলতে গেলে বোঝাচ্ছে, ধরো বিজ্ঞানের এক ধরনের লক্ষ্য, বিজ্ঞানের কথা হচ্ছে আমরা প্রকৃতি থেকে কোনো কিছু, মানে প্রকৃতিতে কোনো কিছু ঘটছে সেটা আমরা দেখছি, কেন ঘটছে সেটার পিছনে কারণ খুঁজতে গিয়ে বিভিন্ন জ্ঞানকে আমরা কাজে লাগাচ্ছি এবং সেটাকে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটার ব্যাখ্যা আমরা পাচ্ছি বা বর্ণনা করতে পারছি, ঠিক আছে? বিজ্ঞানের কোনো এর বাইরে কোনো উদ্দেশ্য নেই, সেটা কেন ঘটছে কারণটা আমরা উদ্ঘাটন করছি, তাই তো? উদ্ঘাটন করে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারছি, এটা হচ্ছে বিজ্ঞানের লক্ষ্য। যে কোনো কিছু আমার আশেপাশে ঘটছে, তার পিছনে বিজ্ঞান কিভাবে দেয়, মানে তার পিছনে কি কারণ দেয়, কারণটার ব্যাখ্যা, বর্ণনা সবকিছু আমাদেরকে যখন আমরা সংগ্রহ করতে পারবো, যে পর্যবেক্ষণ করে, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান, আমি বলতে পারবো বিজ্ঞান। এখন প্রযুক্তির লক্ষ্য আবার ভিন্ন। প্রযুক্তি কি করছে, আমি মানে কোনো কিছু করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সমস্যার সম্মুখীন করতে গেলে সেটাকে আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমি সমস্যাটা কত দ্রুত তোমার সময়ে কত দ্রুত দ্রুততম উপায়ে আমি সেটা সলভ করতে পারি। সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হচ্ছে যে বিজ্ঞান আমাদের কি কি আবিষ্কার আমাদের এনে দিয়েছে, সেই আবিষ্কারকে কাজে লাগাতে কি পারি নাকি আমি আমার সমস্যা সমাধানের জন্য। সেটা যখন আমি পারছি তখনই সেটা হয়ে যাচ্ছে কি, প্রযুক্তি। ওকে, এই হচ্ছে তাদের লক্ষ্য ভিন্ন, এরা একে অন্যের উপর নির্ভরশীল। বিজ্ঞানের কাজ হলো প্রকৃতির নিয়ম আবিষ্কার করা, প্রকৃতির যে বিভিন্ন নিয়ম, কেন এরকম হচ্ছে, কেন ওরকম হচ্ছে, সে এই কেনর উত্তরটা বের করে হচ্ছে বিজ্ঞানের কাজ। আর এই নিয়ম প্রয়োগ করে, যন্ত্র উদ্ভাবন করে বাস্তব সমস্যার সমাধান করা হলো প্রকৃতি প্রযুক্তি। আমি এটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। যেমন বিজ্ঞানীরা পৃথিবী ও আকাশের অন্যান্য বস্তুর মধ্যে বিদ্যমান বল এবং তাদের গতির নিয়ম আবিষ্কার করেছেন তো নাকি? অবশ্যই করেছেন। পৃথিবীর সাথে আকাশের এবং অন্যান্য বস্তুর মধ্যে বিদ্যমান কি বল, তাদের গতি, আমরা মহাকাশ কিন্তু অনেক কিছু দেখেছি, পৃথিবীর সাথে অন্যান্য গ্রহের কি সম্পর্ক, তাই তো? সেগুলো কি বিজ্ঞান আবিষ্কার করেছে, গতির নিয়ম আবিষ্কার করেছে। আর এই নিয়মের ভিত্তিতে প্রযুক্তিবিদগণ আকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছেন। কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আমরা জানি, যেটাকে স্যাটেলাইট বলা হয়, কৃত্রিম উপগ্রহ। আমরা উপগ্রহ সম্পর্কে চাঁদকে জানি, তাই তো? কিন্তু
কৃত্রিম ভাবে একটা উপগ্রহ মানে স্যাটেলাইট করে সেখানে কি হচ্ছে সেট করে দেওয়া হয়েছে। কোথায়? এই যে প্রযুক্তি আকাশে কৃত্রিম উপগ্রহ সেট করে দেওয়া হয়েছে, যার কল্যাণে, যার মাধ্যমে কি হচ্ছে রেডিও টেলিভিশনের মাধ্যমে, এই যে আমরা টেলিভিশন দেখছি, রেডিওতে শব্দ শুনছি, কিভাবে কিভাবে কোত্থেকে আসতেছে, কোনো গাইবি আওয়াজ আসতেছে আমাদের কানে, কিভাবে আসতেছে, কোন ধরনের তার সংযোগ নেই, কিছু নেই, কিভাবে আসতেছে? টেলিভিশনের মাধ্যমে জাস্ট একটা কি বলবো, একটা লাইন লাগালাম আর আমার টেলিভিশন কানেকশন চলে আসলো, আমরা দেখতে পাচ্ছি সবকিছু ছবি। কিভাবে এটা সম্ভব হয়েছে? যে কৃত্রিম উপগ্রহ আমরা করছি, এর মাধ্যমে কি হচ্ছে কোনো অ্যান্টেনার মাধ্যমে শক্তি পাচ্ছে, শক্তিটা কি হচ্ছে প্রতিফলিত হয়ে শব্দ, ছবি এগুলোতে পরিণত হচ্ছে, তারপরে আমরা কি হচ্ছে সেগুলো আমাদের সামনে ভেসে উঠছে, আমরা দেখতে পাচ্ছি। অথবা রেডিওর মাধ্যমে, রেডিওতে আমরা শুধু শব্দ শুনতে পাচ্ছি, তাই তো? এটাই শব্দ প্রতিফলিত হচ্ছে, তারপর সারা পৃথিবীর খবর মুহূর্তের মধ্যে আমরা জানতে পারছি। তার মানে দেখো বিজ্ঞান কিভাবে প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ডে বাই ডে। ঠিক আছে, তার বিজ্ঞানের যত বেশি কল্যাণ হবে, প্রযুক্তি তত বেশি উন্নত হবে, মানে উন্নত হওয়া সম্ভব, প্রযুক্তি তত এগিয়ে যাওয়া সম্ভব। এটাই হচ্ছে এই প্রশ্নটার মূল থিংস। এটার ভিত্তিতে এই চ্যাপ্টারের আসলে মূল ব্যাখ্যাটাই হচ্ছে প্রযুক্তি আর বিজ্ঞানের মধ্যে সম্পর্ক, পার্থক্য, এগুলোই। এটাকে যদি তুমি মূল ভিত্তিটা তুমি বুঝতে পারো, যে কোনো প্রশ্নের উত্তরটাই তোমার পক্ষে দেওয়াটা ইজি হয়ে যাবে। তো দেখে নাও, দেখো তোমাদের বাড়ির কাজ কি দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি আজকে এই চ্যাপ্টারটা আমার সম্পূর্ণ কোনো কিছু যাতে বাকি না থাকে, তাই আমি পুরোটা চ্যাপ্টারই তোমাদেরকে আগে আমি ধারণা দিয়ে তারপর আমি দুটো প্রশ্ন সলভ করে দিয়েছি। যে দুটো প্রশ্ন সলভ করলে আমাদের অনেকটাই সবগুলো প্রশ্নের ধারণা আমরা পেয়ে যাই, যেগুলো আমি শীটে অতিরিক্ত দিয়েছি সেগুলো ধারণা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, সেগুলো আমরা লিখতে পারবো। তো তাই অধ্যায় 9টা আমি সম্পূর্ণ একসাথে গুছিয়েছি, কারণ এটা একটা ছোট একটা চ্যাপ্টার, বেশি একটা না, টপিক শুধু ছোট, বেশি কোনো সমস্যা হওয়ার কথা না, তাই একবারই আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, অবশ্যই তোমরা কিন্তু এটা কমপ্লিট করে ফেলবে। তো আজকে এতটুকুই, হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবে। আবার নেক্সট ক্লাস আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।